আজকে আলোচনা করব প্রাচীন যুগের কিছু এমসিকিউ। তাহলে এগুলো হচ্ছে WBCS যে পরীক্ষা তার বিভিন্ন কোশ্চেন। তাহলে প্রথম যে কোশ্চেন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশান চীন, ইরান, রাশিয়া, সুমের। তাহলে এর অ্যান্সার হবে সুমের। হরপ্পার লোকেরা সুমেরের সাথে ব্যবসা বাণিজ্য করত। 2 নম্বর কোশ্চেন, মেগাস্তিনিস কে ছিলেন? অপশান এ সেলুকাসের দূত, বি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, সি গ্রিক পরিব্রাজক, আর ডি চীনা ভ্রমণকারী। তাহলে মেগাস্তিনিস কি? মেগাস্তিনিস হচ্ছে সেলুকাসের দূত। অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারত ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট আর বরাহমিহির? তাহলে আর্যভট্ট আর বরাহমিহির ছিলেন হচ্ছে গুপ্ত যুগের লোক। তারপরে কোশ্চেন, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনীর রচয়িতাকে? কাশ্মীরের কবি কলহন, 1150 খ্রিস্টাব্দ। কোনো বইতে 1149 লেখা আছে, কিন্তু লাস্ট যে সেট পরীক্ষাটা ছিল সেখানে 1150 কিন্তু দেওয়া আছে, সেই কারণে আমরা 50ও বলছি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি হরিসেন, সমুদ্রগুপ্তের সহকবি। তারপরে কোশ্চেন, বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেছিলেন? বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেছিলেন? তাহলে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, সারনাথ। সারনাথে বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন। ঠিক আছে। পঞ্চভিক্ষু 5 জনকে, কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প এবং মহানাম, এই হচ্ছে 5 জন ছিল। এই 5 জনের কাছে প্রথম তিনি কিন্তু তার যে বাণী সেটা প্রচার করেছিলেন। 3 নম্বর কোশ্চেন বলছে, আলেকজান্ডার কতদিন ভারতে এসেছিলেন? মানে আলেকজান্ডার ভারতে ছিলেন সেটা কতদিন? তাহলে সেটা হচ্ছে আলেকজান্ডার ভারতে এসেছিল হচ্ছে 19 মাস ছিল। ঠিক আছে, এখানটাতে 19 মাস। অপশান বি। অপশান বি হচ্ছে উত্তর। চলে আসে এবার, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন হচ্ছে বিন্দুসার। বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। তারপরে চলে আসি নেক্সট, যে ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছে? ভারতের যে টাকা যেখানে সিংহমূর্তি ছাপা থাকে সেটা হচ্ছে সারনাথ। সারনাথের যে বৌদ্ধ স্তম্ভ আছে সেখানে যে বৌদ্ধ পিলারের ওপরে যে সিংহের মূর্তি সেখান থেকে কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, অশোক স্তম্ভ, এটা হচ্ছে সারনাথ। তাহলে এই সারনাথেই হচ্ছে বৌদ্ধ প্রথম তার ধর্ম গৌতম বুদ্ধ প্রচার করেছিলেন। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? তাহলে অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল এরকম কোন সুলতান আছে? এটা হচ্ছে সম্রাট সুলতান ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক হচ্ছে একটা অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল। নেক্সট কোশ্চেন, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল ড্যাশ। যে সাতবাহন রাজাদের সময় কোনটা? সাতবাহন সেটা হচ্ছে তাম্রলিপ্ত, কোচিন, কালিকট, সোপারা। অপশান হচ্ছে এ, সোপারা অ্যান্সার। সাতবাহনদের সময় কি ছিল? সোপারা। নেক্সট কোশ্চেন, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল ছিলেন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। প্রকৃতিপুঞ্জ দ্বারা তিনি নিয়োগ তাকে করা হয়েছিল। অদন্তপুরী বিহার যেটা বলা হচ্ছে সেটার ক্ষেত্রে তার নাম যুক্ত। চলে আসি, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রধান যেগুলো সেটা পালি ভাষায় লিখিত। আর 10 নম্বর এখানে বলছে, নাসিক প্রশস্তি অর্থাৎ লিপি কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তির সাথে যুক্ত হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। প্রশস্তি যে কথাটা, প্রশস্তি লিপিরই একটা অংশ, কিন্তু যে লিপিতে রাজাকে প্রশংসামূলক মানে রাজার প্রশংসামূলক বর্ণনা যে লিপিগুলোতে থাকে সেগুলোকে বলা হয় প্রশস্তি। নেক্সট কোশ্চেন, যে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে। ঠিক আছে, চতুর্বর্ণ ব্যবস্থাটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের, এটা কার লেখা? এটা হচ্ছে হরিসেনের রচনা। হরিসেনের এলাহাবাদ প্রশস্তি। বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, কলহনের রাজতরঙ্গিনী, বাণভট্টের হর্ষচরিত। নেক্সট কোশ্চেন বলছে, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা কে ছিলেন? দ্বিতীয় মহিপাল যখন পাল সাম্রাজ্যকে উদ্ধার করতে যাচ্ছে তখন দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত
দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত না উদ্ধার না, এটা হচ্ছে যখন কৈবর্তদের সাথে প্রথম যুদ্ধটা হচ্ছে পালদের, সেক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় মহিপাল তখন ছিল। দ্বিতীয় মহিপাল মারাও গেছিল, ঠিক আছে। তো বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা কে ছিলেন, সেটা ছিলেন হচ্ছে দিব্য। দিব্য ছিলেন এটা। আর রামপালের সময় পাল সাম্রাজ্য আবার কৈবর্তদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়। তো সেই সময় ছিল হচ্ছে ভীম, সেই সময় কৈবর্ত নেতা ছিল ভীম। তো এরকম দুটা, যে কৈবর্ত বিদ্রোহে যখন পাল রাজা পরাজিত হচ্ছে এবং পাল রাজা নিহত হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় মহিপাল, সেই সময় নেতা ছিল দিব্য। আর যখন পাল সাম্রাজ্য আবার পুনরায় কৈবর্তদেরকে পরাজিত করে তার পুনরায় নিজের রাজ্যকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেইটা হচ্ছে তখন ছিল হচ্ছে কৈবর্ত নেতা ভীম। আর সে সময় পাল রাজা ছিলেন হচ্ছে রামপাল। সেই কারণে এই যে ঘটনা পাল সাম্রাজ্যকে পুনরুদ্ধার করা, যেমন শ্রীরামচন্দ্র সীতাকে পুনরুদ্ধার করেছিল, ঠিক একই রকমভাবে এই রামপাল কিভাবে কৈবর্তদেরকে পরাজিত করে আবার তার নিজের রাজ্যকে পুনরায় ফেরত নিয়ে আসছে, এই যে বর্ণনা, এই বর্ণনা করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাকর নন্দী কিন্তু রামচরিত রচনা করেছিলেন, ঠিক আছে। সন্ধ্যাকর নন্দী এই রামচরিত গ্রন্থটাকে ওই জন্য শ্লেষ কাব্য বলা হয়। তারপরে কোশ্চেন বলছে গুপ্ত বংশের কোন সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত, এটা হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন বলছে কি যে খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সময় কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে। খালিমপুর তাম্রপট থেকে আমরা পাল ধর্মপাল সম্পর্কে আমরা জানতে পারছি। খালিমপুর তাম্রপট হচ্ছে ধর্মপাল। নেক্সট কোশ্চেন বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে, যে হরপ্পা সভ্যতার যে বৃহৎ স্নানাগার সেটা কোথায় পাওয়া গেছে, ঠিক আছে। মনে রাখতে হবে রাখালদাস স্নান করে, অতএব রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল, মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ওই জন্য রাখালদাস স্নান করে মানে কি জল মানে সুইমিং পুল, ওই জন্য রাখালদাস স্নান করলেই হয়ে গেল মহেঞ্জোদারো। অর্থাৎ বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে, সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। চলে আসি 2 নাম্বার, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল, মানে সর্বপ্রথম আর্যরা কোথায় বসতি স্থাপন করেছিল, সেটা হচ্ছে পাঞ্জাবে করেছিল। নেক্সট কোশ্চেন বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কত খ্রিস্টাব্দে, এখানে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 566 খ্রিস্টপূর্বাব্দে। এখানে 566 নেই, এখানে অপশান দেওয়া হয়েছিল 563, যেহেতু যেটা কাছাকাছি তাহলে সেটা, কিন্তু এর অ্যান্সার হচ্ছে 566 খ্রিস্টপূর্বাব্দ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 566 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট কোশ্চেন হচ্ছে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাহলে সেটা হবে রাজা পুরু। পুরু হচ্ছে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রথম কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ঠিক আছে। আর অম্বির সাথে তো ওই বর্ষতায় অম্বি তো বর্ষতায় স্বীকার করে নিয়েছিল, প্রথম ভারতে প্রথম বর্ষতা স্বীকার করেছিল আলেকজান্ডারের কাছে অম্বি, আর পুরু হচ্ছে বিরুদ্ধে প্রথম লড়াই করেছে। 5 নম্বর বলছে যে তার শিলালিপিতে অশোক নিজেকে কি বলে অভিহিত করেছেন, অশোক তার লিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছেন, তাহলে সেটা হচ্ছে প্রিয়দর্শী ধর্মাশোক দৈবপুত্র দেবানম প্রিয়দর্শী, তাহলে সেটা হচ্ছে দেবানম প্রিয়দর্শী। অশোক নিজেকে কি বলে অভিহিত করেছেন তার শিলালিপিতে, দেবানম প্রিয়দর্শী। আর দৈবপুত্র যে আছে, দৈবপুত্র হচ্ছে শক রাজারা দৈবপুত্র কিন্তু নিজেদেরকে উপাধি নিত। নেক্সট কোশ্চেন কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন, বিক্রমাদিত্য, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের বিতরণ করেছিল, সেই কারণে কিন্তু তাকে শকারী উপাধিও, মানে তিনি শকারী উপাধিও নিয়েছিলেন। আবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু শকদেরকে বিতরণ করার পর তিনি কিন্তু মুদ্রাও ছাপিয়েছিল, ঠিক আছে। আর তার সেকেন্ড রাজধানী সেটা পাটলিপুত্রের পরে সেকেন্ড রাজধানী উজ্জয়িনীকেও কিন্তু তিনি তৈরি করেছিলেন, হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চলে আসি নেক্সট, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন, কৌলিন্য প্রথা বাংলায় এটা কি সেন বংশের সাথে যুক্ত কৌলিন্য প্রথা, অর্থাৎ বল্লাল সেন, অপশান বি বল্লাল সেন হচ্ছে কৌলিন্য প্রথা চালু করেন। নেক্সট কোশ্চেন ইন্ডিকার প্রণেতাকে, মানে ইন্ডিকা যে গ্রন্থ তার রচয়িতাকে, সেটা হচ্ছে মেগাস্থিনিস, অপশান বি মেগাস্থিনিস। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে, তক্ষশিলা কোন ক্ষেত্র হিসাবে বিখ্যাত ছিল তক্ষশিলা, এখানে অপশান এ আদি আর্য যুগ, বি নাম্বার গান্ধার শিল্প, সি নাম্বার গুপ্ত শিল্প, ডি নাম্বার মৌর্য শিল্প। তাহলে তক্ষশিলা বিখ্যাত ছিল হচ্ছে গান্ধার শিল্পের জন্য।
চলে আসি 3 নাম্বার, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? তাহলে সেটা হচ্ছে গৌড় রাজবংশের রাজা ছিলেন। শশাঙ্কই ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, রক্তমৃত্তিকা বিহারের পাশে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর সাথে যে যুদ্ধ হচ্ছে সেটা কোন নদীর তীরে যুদ্ধ হচ্ছে? অপশান এ সিন্ধু, ঝিলাম, রাভি আর ইরাবতী। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঝিলাম নদীর তীরে, অর্থাৎ ঝিলামের যুদ্ধও বলা হয়। আলেকজান্ডার আর পুরুর যুদ্ধটাকে ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধও বলা হয়। ঠিক আছে, যাটা হিদাসপিসও বলা হয় বা ঝিলামও বলা হয়। তাহলে আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ। 3 দুগুণা 6 এরকমভাবে মনে রাখবে, 326 বিসি এই সময় কিন্তু যুদ্ধটা হয়েছিল। নেক্সট বলছে, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক? অপশান বিম্বিসার, চন্দ্রগুপ্ত, প্রদ্যুৎ, অজাতশত্রু। তাহলে এখানে কি আছে? এখানে অপশান এ বিম্বিসার। বিম্বিসার ছিলেন হচ্ছে বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক। চলে আসি 6 নাম্বার, সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? বন্দরের কথা বলছে, তাহলে সিন্ধু সভ্যতায় বন্দরের কথা, সেটা হচ্ছে লোথাল, গুজরাটে অবস্থিত লোথাল। নেক্সট 7 নাম্বার, চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার। চন্দ্রগুপ্তের পর বিন্দুসার, তারপরে অশোক। নেক্সট চলে আসি, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? দক্ষিণ ভারতে 12 জন রাজাকে রাজ্য জয় করেছিল, তারপর আবার সেটাকে ফেরত দিয়েছিল। তাহলে গ্রহণ পরিমক্ষ নীতি। ঠিক আছে, তো গ্রহণ পরিমক্ষ, তাহলে এখানে কিছু নাই, এগুলির কোনোটি নয়, তাহলে অপশান ডি হচ্ছে কোনোটি নয়, কারণ গ্রহণ পরিমক্ষ নীতি। আর উত্তর ভারতে ছিল উন্মূল্য নীতি, 9 জনকে পরাজিত করেছিল। এখানে উত্তর ভারতে সমুদ্রগুপ্ত ছিল উন্মূল্য নীতি, আর দক্ষিণ ভারতে ছিল গ্রহণ পরিমক্ষ নীতি। নেক্সট বলছে, প্রাচীনতম বেদের নাম কি? অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। এখানে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। যদি বলা হয় কোন বেদ দ্বিতীয়বার, মানে দ্বিতীয় ক্রোনোলজি ওয়াইজ প্রথম লেখা হয়েছিল ঋগ্বেদ, সেকেন্ড দ্বিতীয় সময়ে লেখা হয়েছিল কোন বেদ? সেটা হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, ঋগ্বেদ হচ্ছে প্রথম, যজুর্বেদ হচ্ছে দ্বিতীয়, সামবেদ হচ্ছে তৃতীয়, আর অথর্ববেদ হচ্ছে চতুর্থ। নেক্সট বলছে, এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? কুলপঞ্জি মানে এগুলোর মধ্যে কোনটা? তাহলে সত্যপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং দীপবংশ। তাহলে এটার মধ্যে হচ্ছে দীপবংশ হচ্ছে এর কুলপঞ্জি হিসেবে রচিত। 3 নাম্বার, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? কাদম্বরী হচ্ছে বাণভট্ট। ঠিক আছে, হর্ষচরিত আর কাদম্বরী এরকম দুটো গ্রন্থ আছে বাণভট্টের লেখা। কোশ্চেন, যে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত করা হয়েছে? মানে কোন নাটকে এর থেকে আমরা দেখতে পারছি যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদেরকে পরাজিত করে সিংহাসনে বসছে? তো সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস থেকে আমরা সেটা জানতে পারছি। মুদ্রা রাক্ষস যে নাটক, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে জানা যাচ্ছে যে নন্দবংশ ধননন্দকে পরাজিত করে কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে কৌটিল্যের সাহায্য নিয়ে। ঠিক আছে, আর দেবী যে চন্দ্রগুপ্তম যে আছে বি নাম্বার অপশানের, দেবী চন্দ্রগুপ্তমটা কি? যে গুপ্ত রাজা, ঠিক আছে, গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সে কিভাবে রামগুপ্তকে যে পরাজিত করেছিল, সেই রামগুপ্তর এই কীভাবে সিংহাসন আবার পুনরায় শকদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। ঠিক আছে, রামগুপ্ত আগে ছিল, সমুদ্রগুপ্তের পরে আমরা একটা পাই নাম রামগুপ্ত। তো সেই রামগুপ্তকে পরাজিত করেছিল শকরা, করে নিয়ে সাম্রাজ্যটা দখল করে নিয়েছিল। তো সেক্ষেত্রে কীভাবে সিংহাসনটা পাচ্ছে, আর তার যে রামগুপ্তের স্ত্রীকে কি তারা ধরে নিয়ে চলে গেছিলো, সেটাকে কিভাবে পুনরুদ্ধার করেছে। তো সেই জন্য নারীর ছদ্মবেশে কিন্তু তিনি এই শকদের আক্রমণ করেছিল। তো সেই গল্পটাই বা সেই রামগুপ্ত সম্পর্কে যে সোর্স, সেটাও কিন্তু আমরা এই দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে পাই। নেক্সট বলছে, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? মিনান্দার ছিলেন হচ্ছে সর্বাপেক্ষা প্রসিদ্ধ, মিনান্দার, ইন্দো গ্রিক শাসক মিনান্দার।
কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ধর্মপাল। পাল রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট কোশ্চেন, খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? তাতে ছিল হচ্ছে চোল, চের আর পাণ্ডব। চোল, চের, পাণ্ডব ভুল বললাম। এটা উত্তর ভারতে ত্রিশক্তি দ্বন্দ্ব। আচ্ছা, ত্রিশক্তি দ্বন্দ্বের মধ্যে ছিল হচ্ছে পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট। তাহলে পাল, প্রতিহার আর রাষ্ট্রকূট ছিল হচ্ছে উত্তর ভারতে কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম লেগেছিল তার সাথে যুক্ত। নেক্সট বলছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক ক্যানিংহাম। হরপ্পার কোন অঞ্চল ধানের চাষের সঙ্গে যুক্ত ছিল? হরপ্পাতে ধান চাষ, তো ধান চাষের সাথে যুক্ত ছিল হচ্ছে হরপ্পাতে লোথাল। ঠিক আছে, লোথাল হচ্ছে ধান চাষের সাথে যুক্ত ছিল। কালীবাঙ্গানেও কিন্তু ফিল পাওয়া গেছে। চলে আসছি 7 নাম্বার, উপনিবেশগুলি সংকলিত হয়েছিল উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কবে? তাহলে উপনিষদগুলি সংকলিত হয়েছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে, মানে পরবর্তী বৈদিক যুগেরও পরে। 800 অব্দে, খ্রিস্টপূর্ব 800 অব্দে, মানে বৈদিক যুগের প্রথম দিকে আর কি। চলে আসি নেক্সট কোশ্চেন, বৌদ্ধ মতে সকল দুঃখের কারণ হলো ড্যাশ? তৃষ্ণা। বৌদ্ধ মতে সকল দুঃখের কারণ, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, নিবৃত্তির উপায় আছে, যে কথাগুলো বলা হয় চতুর্জাম। তো এখানটাতে আর্য সত্য। তো যাই হোক, এখানটাতে বলা হচ্ছে যে দুঃখের কারণটা কি? তৃষ্ণা। তৃষ্ণার ক্ষেত্রে বলছে কারণ। নেক্সট হচ্ছে, কাদম্বরীর রচয়িতা ছিলেন ড্যাশ? কাদম্বরীর রচয়িতা হচ্ছে বাণভট্ট। মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলি প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন। প্রিয়দর্শী, এটা হচ্ছে অশোক। নেক্সট কোশ্চেন,